কুমিল্লায় জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি যদি সরকারি সংস্কার প্রস্তাব মেনে না নেয় তবে এটি তাদের দায়িত্বহীনতার প্রমাণ। এটি নতুন রাজনৈতিক সংকট ও নির্বাচনের বিষয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টির চেষ্টা। তিনি আরও বলেন, যদি নির্বাচন না হয় তবে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে। বিগত সরকারের সংস্কারবিহীন বাংলাদেশকে পুনরায় ফিরিয়ে আনতে বিএনপি চাইছে। জনগণ কখনো বাংলাদেশকে এমন পরিস্থিতিতে ফিরে যেতে দেবে না। নায়েবে আমির সতর্ক করে বলেন, সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা সংকটে পড়বে। তিনি এই মন্তব্য সাংবাদিকদের কাছে করেছেন চৌদ্দগ্রাম নির্বাচনী কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতির এক সন্ধিক্ষণে আজকে আপনাদের সামনে হাজির হতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে এটা জানি যে প্রায় 18 বছর পরে এক অস্বাভাবিক ফেসিবাদ এবং স্বৈরাচারের জাতাকলে নির্যাতিত এই জাতি একটি অনন্য সাধারণ সংগ্রাম এবং অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিতাড়িত করে পালিয়ে যেতে বাধ্য করে এক নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার নেতৃত্বে সকল শ্রেণীর মানুষেরাই জীবন, রক্ত, শ্রম, অনেকে সর্বস্ব ত্যাগ করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিল, আপনারা জানেন। এবং জাতি এটা আশা করেছিল যে এইবার 54 বছরের বাংলাদেশের দুঃশাসনের পর একটি গুণগত রাজনৈতিক, সাংস্কৃতিক, গভর্নেন্স ব্যাপক পরিবর্তন সাধিত হবে এবং আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ পাব। এবং এই পরিবর্তনের পরে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অনুরোধ করে একটি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে আসার জন্য আমরা আহ্বান করেছিলাম এবং তিনি জনগণের সে আহ্বানে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণ করে একটি ইন্টারিম গভর্নমেন্ট উনি গঠন করেছিলেন। আমরা সকল রাজনৈতিক দল এবং জনগণ এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে, তার সরকারকে সর্বতোভাবে আমরা সহযোগিতা করে আসছি। দেশ এবং জাতির প্রয়োজনে উনি যখনই যাকে ডেকেছেন, রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, একসাথে ডেকেছেন, আলাদাভাবে ডেকেছেন, আমরা তার ডাকে আহ্বানে সাড়া দিয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্যে এখনও চেষ্টা অব্যাহত রাখছি। এমনকি ব্যতিক্রম একটি উদ্যোগ জাতিসংঘের জেনারেল অধিবেশনে উনি যখন চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতির মেন স্টেক হোল্ডারদেরকে উনি তার শপথ সঙ্গী করেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা জানেন আমি সেই সরকারের ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছিলাম। সবকিছুই মোটামুটিভাবে স্মুথলি আগাচ্ছিল এবং ইন্টারিম গভর্নমেন্ট এসে ডক্টর ইউনূস 3টি ওয়াদা করেছিলেন জাতির সাথে। উনি বলেছিলেন যে আমি কতগুলো মৌলিক সংস্কার আনবো, দেশে রিফর্মস করব। উনি বলেছেন বিচারকে উনি দৃশ্যমান করবেন, স্বৈরাচার ফেসিবাদ পালিয়ে যাওয়া সেই ঘাতক এবং
হত্যাকারীদের। এবং উনি বলেছিলেন উনি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন নিরপেক্ষভাবে, এবং সে মোতাবেক সংস্কারের জন্য উনি কতগুলো কমিটিও করেছিলেন, এবং সব কমিটির সুপারিশের পরে উনি একটা ন্যাশনাল কনসেনসাস কমিটি নামে একটা অ্যাফেক্স বডি করেছিলেন, এবং সরকারের পক্ষ থেকে অনেকগুলো রিফর্মস প্রস্তাব নিয়ে সেই কমিটিতে আলোচনা শুরু হয়। 31টি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে। আমরা মাসের পর মাস 31 দলের নেতারা একসাথে বসে আলাপ আলোচনা করেছি এনসিসির নেতৃত্বে, এবং অনেকগুলো রিফর্মসের ব্যাপারে সর্বসম্মতভাবে ঐক্যমত হচ্ছে, যেটার সংখ্যা 60-এর উপরে, এবং প্রায় 20টি মৌলিক বিষয় যেখানে কেয়ারটেকার সরকারের ব্যাপারে কথা আছে, যেখানে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর পদে, সে অ্যামেন্ডমেন্টটা ছিল। একটি দলের প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবেন না, কারণ এরকম হলে সমস্ত ক্ষমতা একজনের কাছে পুঞ্জীভূত হয় এবং ঈশ্বরের শাসক হয়ে ওঠেন। সুতরাং যাতে করে আর কোনো শরীর শাসন পেশিবাদ তৈরি হইতে না পারে, সেজন্য এই ক্লসটিকেও সেখানে বিশেষ আলোচনা আনা হয়েছিল। কতগুলি সাংবিধানিক বডি আছে আপনারা জানেন, যেমন দুর্নীতি দমন কমিশন আছে, ইলেকশন কমিশন আছে, পিএসসি আছে, তারপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। এগুলোকে আমরা সাংবিধানিক রূপ দেওয়ার জন্য ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে একটা প্রস্তাবনা ছিল। এরকম অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আমরা অনেক প্রস্তাব নিয়ে এসেছিলাম। কারণ আপনারা জানেন যে এখনকার কনস্টিটিউশনের প্রেসিডেন্ট জাস্ট একটা ফিগার হেড। এক প্রেসিডেন্ট তো অত্যন্ত আফসোস করে বলেছিলেন যে ফিতা কাটা আর কবর জিয়ারত করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমরা এই পদটিকেও কিছুটা ক্ষমতা দিয়ে একটা ব্যালেন্স করতে চেয়েছিলাম, এবং এ নিয়ে দীর্ঘ আলোচনার পরে আমাদের ভিতরে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়, এবং কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো কোনো বিষয়ে 31টি দলের ভিতরে 29টি আমরা একমত, 2টা দল বিপরীতে ছিল। কোথাও আমরা 26টি দল একমত ছিলাম, 5টি দল বিপরীতে করেছে। কিন্তু সারা দুনিয়ার সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, যে মেজরিটি যেটা করবে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে আসবে, এর আগে ডিফারেন্স থাকে। কিন্তু এবারের কোনো সিদ্ধান্ত সিম্পল মেজরিটিতে হয়নি। মিনিমাম যেটা সিদ্ধান্ত হচ্ছে সেটা হচ্ছিল কমপক্ষে 75% উপস্থিত সদস্যরা যখন একমত হয়েছিল, এবং সেই হিসাবে কনসেনসাস কমিশন আপনারা জানেন একটা চার্টার ঠিক করছে, যে সমস্ত অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে, যেগুলোকে আমরা সংক্ষেপে বলেছি জুলাই চার্টার। এবং এই জুলাই চার্টারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি, এবং একটা অনুষ্ঠানের ভিত্তিতে মাধ্যমে আমরা কিন্তু সব দল সাইন করেছি এনসিপি ছাড়া। সেখানে বিএনপি সাইন করেছে। আমার পাশেই সিটটাই ছিল ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমরা সেটা সাইন আপ করেছি। এখানে সকলে মিলে এটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় তার উপরে দিনের পর দিন কাজ হয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হয়েছে, আমরা আমাদের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করেছি। সব বিশেষজ্ঞরা দিন রাত পরিশ্রম করে একটি জায়গায় একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটাকে গ্রহণ করা হবে, এবং এটার উপর একটা গণভোট হবে। গণভোটের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যে পার্লামেন্ট হবে, এটা কিছুদিনের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং জেনারেল অ্যাসেম্বলি এই দুটি দায়িত্ব পালন করবে, এবং সেই জন্য 270 দিনের একটা টাইমকে প্রস্তাব করা হয়েছে, যে 270 দিনের ভিতরেই এটাকে জেনারেল অ্যাসেম্বলি অ্যাজ এ কনস্টিটিউশন এটাকে সংবিধানে অ্যাডপ্ট করবে, এবং তারপরে এটা সাংবিধানিক ভিত্তি অনুসারে অ্যাক্টিভিশনে চলে যাবে। সেখানে একটা ইম্পিউনিটি ক্লজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কোনো দল যদি মেজরিটি পায় এবং তারা যদি একটি বাস্তবায়ন না করে এবং
যেন তেন এদিক ওদিক করতে করতে যদি 5 বছর কাটিয়ে দেয় তাহলে তো আর এটা হলো না। সেজন্য বলেছেন ওনারা 9 মান্থস 270 পঞ্জিকার দিন এর ভিতরে এটা করতে হবে, আর যদি না করে এটা স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকসেপ্টেড হয়েছে বলে ধরা হবে। এরকম বিধান সারা দুনিয়াতে আছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব বলে যে এটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হবে? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলে নাই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল, এবং তারা অন্যায়ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন আরপিওতে ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা ক্লজ অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে যে কোনো দল ব্যক্তি দলীয় হিসাবে অথবা জোট হিসাবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্কায় নির্বাচন করতে হবে। এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং বহু দল অভিনন্দন জানিয়েছে। কারণ একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে, তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে, যেটাকে আমরা আইডেন্টিটি বলি। তার জন্য একটা আলাদা মার্কার ঠিক করা হয় যাতে মানুষ এটা বুঝতে পারে। সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টিটিতে ইলেকশন করবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কেউ যদি জোট করে অবশ্যই জোট করতে পারবে, জোটের লোকেরা যদি তাকে ভোট দিতে চায় তারা ভোট দিবে, তার জন্য তার মার্কা ব্যবহার করতে হবে, এটা তো কোনো জোট। সুতরাং এটা বিবেচনা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা মন্ত্রী পরিষদ, যেটাকে আমরা উপদেষ্টা পরিষদ বলছি, সেখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যে এটা আমরা মানি না। এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে এটা পাস করছে এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার জন্য। তাহলে তারা আরপিও মানে না, তারা সংস্কার মানে না, তারা সংস্কারের প্রক্রিয়া মানে না। এরপরে আসছে সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য, এটা প্রস্তাব ছিল। সংস্কারের যে গণভোট, এটা আমাদের প্রস্তাব ছিল। বিএনপি কিন্তু প্রথমে বলেছে, আপনাদের সাংবাদিক আপনারা ফলো করেছেন, বিএনপি প্রথম বলছিল ওরা গণভোট মানে না, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণ যদি বলে ইয়েস ইয়েস, জনগণ যদি বলে যে নো নো, জনগণই তো সবচেয়ে ক্ষমতার উৎস। আমরা এটা বলি ডেমোক্রেসিতে দিস দ্য ফাইনাল। এখন বিএনপি এসে পরে বললো যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে, দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিতে চায়। এটা কেন হচ্ছে? ওরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটা ঝামেলা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা কেন নিয়েছে আমার বুঝে আসে না। কারণ যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে আমরা মনে করি। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে?
তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে এই দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আরেকটা সুযোগ পাবে। তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ, সে বিগত সরকারের যে বাংলাদেশ, আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে। এবং সেই কারণে আমরা বলেছি বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এই দেশের মানুষ কখনোই দেবে না। বাংলাদেশ আজকের সরকার ব্যাপারে আমি কথা বলতে চাই। পত্রপত্রিকা নানা বক্তব্য আসছে, সরকার আমাদেরকে কিছুই এখনো জানায়নি। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সুতরাং এই সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তারা আনুগত্য পোষণ করে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আশা করা যায় না। সুতরাং আমরা এই সরকারের উপরে মানুষ আস্থা রাখবে কিনা, সেই ব্যাপারেও আজকে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। যদি এই সরকারের উপরে আস্থা না থাকে, যদি সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে, যদি সরকার কোনো দলের কাছে মাথা নত করে তাদের দাবির পূরণের জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে, তাহলে এই সরকারের প্রতি আমাদের আস্থা রাখার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা অত্যন্ত পরিষ্কারভাবে এদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলাম বলতে চাই যে যে দুটি সিদ্ধান্ত সরকার নিয়েছে আরপিওর ব্যাপারে, সেখানে যেন সরকার দৃঢ় থাকে, কোনো দলের কাছে মাথা নত না করে। যে কমিশন দীর্ঘ পরিশ্রমের পরে রেফারেন্ডাম করে যে রিফর্ম সাবমিশন করেছে, যে জুলাই সনদকে হুবহু আইনি ভিত্তি দিয়ে গণভোটের যে প্রস্তাব, সেটাকে আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনতিবিলম্বে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা খুবই একটি বিষয়ে আশঙ্কা করছি যে ঐকমত্য কমিশন 28 তারিখে রিফর্মস চার্টার সেটা সাবমিট করেছে। এখানে একটা আদেশ দেওয়ার কথা সাংবিধানিকভাবে। আমরা আশা করেছিলাম 24 ঘন্টার ভিতরেই সরকার এই আদেশ দেবে, যেহেতু সময় কম, গণভোট, দুটো ইলেকশন করতে হবে আমাদেরকে এই অল্প সময়। কিন্তু সরকার এটা নিয়ে ডিলে করছে এবং সময় ক্ষেপণ করছে। এই সময় ক্ষেপণটা জাতীয় নির্বাচন এবং গণভোট করার জন্য সময় নাই এরকম কথা বলার জাস্টিফিকেশনের জন্য ডিলে করে এই অপকৌশল গ্রহণ করে, তাহলে জনগণ এই অপকৌশলের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনের মাধ্যমে এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং সেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, আমরা সরকারকে একটি রেপ্রেশনকে দিতে চাই, এটা যেন বিএনপি সরকারে রূপান্তরিত না হয়। 2, আমরা সংস্কারের বাস্তবায়ন চাই। 3, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। 4, আমরা ফেব্রুয়ারির ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন চাই। এবং এর ব্যর্থ হলে দেশের যে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হবে, এটার জন্য প্রধানত এই সরকার এবং দ্বিতীয়ত যে দল এই হঠাৎ করে উত্তাপ তৈরি করে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে, জনগণের কাছে তারা দায়ী হবে এবং এই দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। আমি অত্যন্ত সুনির্বিন্দভাবে বিএনপি এবং সরকারের প্রতি, অন্য সকল স্টেক হোল্ডারের প্রতি আবেদন জানাবো, এই জাতি আর কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না এবং বহন করার ক্ষমতা রাখে না। আমি মনে করি সকলের বিবেকের সঠিক ব্যবহারে সকলে সিনসিয়ার হবেন
এবং আসুন আমরা সকলে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের পথে এবং ফেব্রুয়ারি নির্বাচন যাতে আমরা সকলে মিলে করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করি। আমি বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই সরকারের প্রতি এবং জনগণের প্রতিও আমাদের এই সঠিক এবং বাস্তব যে দাবি সে দাবি পূরণের সহায়তা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।